বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসআইটি সলিউশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হাবিবুর শাওন রয়েছি আপনাদের সবার সাথে। সো আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো লোগো ডিজাইন প্রসেস। তো আমরা সবাই লোগো ডিজাইন করতে চাই, যারা ডিজাইনার, বিশেষ করে ব্র্যান্ড আইডেন্টিটি মানেই হলো আপনাকে লোগো ডিজাইন জানতে হবে। সো আমাদের গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্সের এটা 40তম ক্লাস এবং এই ক্লাসটি আপনাদের সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। সো আমরা একটু চলে যাই আমাদের ক্লাসের প্রেজেন্টেশনের দিকে। আশা করছি আপনারা যারা আছেন এই ক্লাসটা আপনাদের অনেক ভালো লাগবে এবং আরো কিছু আমাদের এরকম ক্লাস আছে, আপনারা সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন। সো ওকে, প্রেজেন্টেশনের শুরুতেই আপনাদের সবাইকে সালাম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো অলরেডি বলেছি যে আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে লোগো ডিজাইন প্রজেক্ট, সরি লোগো ডিজাইন প্রসেস। তো আসেন, লোগো ডিজাইন আমাদের যদি করতে হয় তাহলে সবার প্রথমে আমাদেরকে লোগো ডিজাইনের কিছু প্রিন্সিপাল আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। তো বেসিক কিছু প্রিন্সিপাল নিয়ে আমরা কথা বলবো, যে লোগো ডিজাইনের প্রিন্সিপালস, একদম বেসিক প্রিন্সিপাল যেগুলো আমাদের না জানলে নয়। সেটা হলো, লোগো ডিজাইন করার জন্য আমাদের তিনটা প্রিন্সিপালস, থ্রি লোগো ডিজাইন প্রিন্সিপালস। এই তিনটা প্রিন্সিপালকে সামনে রেখে যদি আমরা একটা লোগোকে ডিজাইন করি, তাহলে আমাদের লোগো অবশ্যই একটা কোয়ালিটি সম্পন্ন লোগো হবে। সো প্রথম যে প্রিন্সিপালটা সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ আমরা যদি কোশ্চেন করি, ইজ ইয়োর লোগো অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য বিজনেস, অর্থাৎ আমরা যে বিজনেস বা যে ব্র্যান্ডকে টার্গেট করে একটা লোগোকে ডিজাইন করছি সেটার জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা। আমরা একটা লোগো ডিজাইন করলাম, সেখানে সেই ব্র্যান্ডকে, সেই বিজনেসের আইডেন্টিটিটাকে আমরা খুঁজে পাচ্ছি না, তাহলে কিন্তু হবে না। কারণ একটা মানুষ লোগো কেন ডিজাইন করে? তার ব্র্যান্ডিং করানোর জন্য। সো সেই বিজনেসটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা আমাকে বুঝতে হবে, সেটা বুঝে আমাকে ডিজাইনটা করতে হবে। দেন রয়েছে সিম্পল। ইজ ইয়োর লোগো সিম্পল ইনফ টু ওয়ার্ক ইন অল সাইজ, অর্থাৎ আমাদের যে লোগোটা আছে সেটা আসলে সিম্পল কিনা এবং এটা সব ধরনের সাইজে, সব ধরনের জায়গায় কাজ করার জন্য আমাদের উপযোগী কিনা। কারণ আমি একটা এমন একটা লোগো ডিজাইন করলাম যেটা আমি একটা জায়গায় ইউজ করতে পারতেছি, কিন্তু আরেকটা জায়গায় গিয়ে আমি ইউজ করতে পারতেছি না, আমার জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। সো আমাকে এমন একটা লোগো ক্রিয়েট করতে হবে যেটা আমার সব জায়গাতে ইউজ করা যায়। ফর এক্সাম্পল, আপনারা ফেব্রিক আইকনের কথা শুনেছেন, যেটা আমরা আহ, যেমন ফেসবুকে যাই বা ইউটিউবে যাই, তাদের যখন আমরা সাইটটাতে যাই, তাদের কিন্তু ওই সাইডের যে বারটা রয়েছে আমাদের ট্যাবের মধ্যে, সেখানে কিন্তু আমরা সুন্দর করে তাদের আইকনটা দেখতে পাই। সো এই যে বিষয়টা, সেখানেও কিন্তু আপনার এটা চিন্তা করতে হবে, আপনি সেই ফেব্রিক আইকনেও এই লোগোটা যাবে, সেখানে আমরা এটা অ্যাড করতে পারবো কিনা। সো ফেব্রিক আইকন সম্পর্কে যদি কারো ধারণা না থেকে থাকে, আমরা জাস্ট একটু ক্লিয়ার করি। ফর এক্সাম্পল, আমরা এখান থেকে যদি যাই, ফেসবুকে যাই, ফেসবুকে গিয়েছি, তাহলে এই যে দেখেন আমার এখানে একটা লোগো শো করতেছে, এই যেটা শো করতেছে এটাকে ফ্যাব্রিক আইকন বলা হয়। তো এই লোগোটা কিন্তু দেখেন এখানেও লোগোটা আছে, এখানেও আছে। তো দেখেন এটা কত চমৎকার ভাবে। এর বাইরে যদি আমরা কোথায় যাই, ইউটিউবে যাই, তাহলে দেখেন ইউটিউবে কিন্তু এখানে শো করছে। তারপরে আমরা যদি আর কোথায় যেতে পারি, আমরা যদি লিঙ্কডইনে যাই, তবুও কিন্তু আমরা দেখতে পাবো, এই যে দেখেন লিঙ্কডইন, এখানে দেখেন শো করছে। তো আশা করছি আপনি এটা বুঝতে পেরেছেন। অর্থাৎ হলো আমাদের লোগোটা যাতে সব জায়গাতে, সব সাইজের সাথে আমরা কাজ, সব জায়গায় কাজ করতে পারি, সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে। এবং এখানে আরেকটা বিষয়, যেটা আমি বলছি যে ফোকাস অন এ সিঙ্গল স্টোরি। অর্থাৎ আমরা যখন একটা লোগো ডিজাইন করব বা কোনো একটা ক্রিয়েটিভ করব, সেটার মধ্যে একটা স্টোরি থাকতে হবে, গল্প থাকতে হবে। স্টোরি, মানুষ আসলে ফোকাস কোনটার দিকে দেয়? যেমন বড় বড় যারা ডিরেক্টররা আছে, যারা সিনেমা তৈরি করে, তারা আসলে কিসের দিকে ফোকাস দেয়? তাদের অভিনেতা থেকে শুরু করে লাইটস বলেন, ক্যামেরা বলেন, তাদের প্রপস বলেন, সব কিছুই যত উন্নত হোক না কেন, তাদের স্টোরিটা যদি কোয়ালিটি লেস হয়, তাহলে কিন্তু সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। সো একই রকম ভাবে আমরাও কিন্তু ডিজাইন করব, সেখানে আমাদের একটা স্টোরি থাকতে হবে। সো আমি একটা লোগো করব, আমি লোগোটা করার পরে সেটা সম্পর্কে আমি যদি স্টোরি বলতে না পারি, সেটার বিহাইন্ড দ্য সিন আমি বলতে না পারি, তাহলে কিন্তু আমার এটা আসলে গ্রহণযোগ্যতা থাকবে না বা এটা কোনো মিনিং আসবে না। সো আমার লোগোটার মধ্যে একটা মিনিং থাকতে হবে। দেন হলো মেমোরেবল।
আমি যদি প্রশ্ন করি ইজ এ লোগো ডিফারেন্ট, সো ইট ক্যান বি ইজিলি রিমেম্বার্ড। অর্থাৎ হলো আমার লোগোটা কি আসলে অন্যরকম বা ইউনিক, এবং এটা কি মেমোরেবল, যাতে মানুষ কি মনে রাখতে পারে। অর্থাৎ এখানে বলা হচ্ছে মেক ইট ডিস্টিংটিভ, অর্থাৎ হলো এটাকে স্বতন্ত্র করতে হবে আমাদের। আমি এমন একটা লোগো করলাম যে অন্যজনের সাথে মিলে যাচ্ছে, সেটা হতে পারে 50% মিলে গেল, 70% মিলে গেল, এমনটা করা যাবে না। আমার লোগোটা অন্য কারোর সাথে সিমিলার রাখা যাবে না, অন্য কারোর সাথে এটার মধ্যে কোনো মিল থাকা যাবে না। আমাকে এটা একদম ইউনিক করতে হবে, ডিফারেন্ট করতে হবে, এবং হলো যে আমাকে একটা মেমোরেবল করতে হবে এটাকে, যাতে মানুষ মনে রাখতে পারে সহজে। তো এই ছিল আমাদের তিনটা লোগো ডিজাইন করার জন্য প্রিন্সিপাল। সো আমরা এই প্রিন্সিপাল গুলোকে মাথায় রাখবো, মাথায় রেখে আমরা আমাদের ডিজাইন করব। সো আমরা যদি আমাদের কোনো লোগো ডিজাইনকে জাজ করতে চাই যে আমাদের এই লোগোটা আসলে কেমন হয়েছে, তাহলে আমরা এই জাস্ট তিনটা প্রশ্ন করবো যে ইজ ইট সিম্পল, ইজ ইট মেমোরেবল, আর ইজ ইট অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ এটা সিম্পল কিনা, এবং এটা মেমোরেবল কিনা, এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তো আমরা কিছু লোগো দেখতে পারি, এগুলো সব বড় বড় ব্র্যান্ডের লোগো, যেমন কোকা কোলা, আইবিএম, মাইক্রোসফট, গুগল, স্যামসাং, এইচপি। এই যে লোগোগুলো, এগুলো সবই কিন্তু দেখেন, এগুলো সিম্পল, মেমোরেবল এবং অ্যাপ্রোপ্রিয়েট, এই তিনটার সাথেই প্রত্যেকটাই চমৎকার ভাবে কিন্তু এগুলো একটার সাথে লিঙ্ক আপ করা আছে। তো এগুলোর মধ্যে খুব বেশি কিছু মাল্টিপল কোনো কিছু করে নাই, খুব সিম্পল ভাবে কোকা কোলা জাস্ট একটা ফন্ট দিয়ে, একটা ফন্ট স্টাইল দিয়ে করেছে। আইবিএম জাস্ট হলো ফন্ট নিয়ে সেখানে জাস্ট হলো কি করেছে, এই যে ডট 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 করে দিয়েছে। মাইক্রোসফট জাস্ট একটা ফন্ট দিয়ে, ইটালিক ফন্ট। গুগল জাস্ট একটা ফন্ট ইউজ করে কালার ইউজ করেছে। ইন্টেল দেখেন, এইচপি দেখেন, স্যামসাং দেখেন। তো এই যে আমরা লোগোগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সবগুলো কিন্তু কি একদম সিম্পল, মেমোরেবল এবং অ্যাপ্রোপ্রিয়েট। এই তিনটা বিষয়কে আমাদের মাথায় রাখতে হবে, এবং এই তিনটা প্রশ্ন করে আমরা আমাদের নিজেদের ডিজাইনগুলোকে জাজ করব, লোগো ডিজাইনগুলোকে। এবার আসেন, লোগো ডিজাইন করার জন্য আমরা কি ধরনের প্রক্রিয়া অবলম্বন করব, আমরা কিভাবে লোগো ডিজাইনটা করব। এখন তো আমি ডিজাইন করব, ওকে, বাট আসলে ডিজাইনটা কিভাবে করব, কিভাবে ডিজাইনটা আমরা করলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, বা সেটা একটা মিনিংফুল ডিজাইন আমার হবে। সো লোগো ডিজাইন করার জন্য অনেক প্রসেস থাকতে পারে। সো আপনি শর্টকাট প্রসেস অবলম্বন করতে পারেন, আবার লম্বা প্রসেস অবলম্বন করতে পারেন, অথবা আমি আজকে যে প্রসেসগুলো কথা বলছি এর বাইরেও আপনি চাইলে নতুন কোনো ভাবে করতে পারেন। কিন্তু আমরা এখানে আজকে আলোচনা করব যে 7 স্টেপস অফ লোগো ডিজাইন প্রসেস। লোগো ডিজাইন করার জন্য আমরা এই 7টা প্রসেসকে ফলো করতে পারি, এর বাইরে আপনাদের কাছে আরো কোনো ভিন্ন প্রসেস থাকতে পারে। সো ওকে, আমরা প্রসেসগুলো দেখছি। ডিসকভার, দেন রয়েছে রিসার্চ, তারপর হচ্ছে ব্রেইনস্টর্ম, তারপরে স্কেচ, তারপর হচ্ছে ডিজাইন। তাহলে দেখেন আমরা ডিজাইনে কত পড়ে গেলাম, তারপর হচ্ছে প্রেজেন্ট, দেন হলো ডেলিভারি। তাহলে আমাদের এই 4টা স্টেপ করার পরে আমরা কিন্তু দেন ডিজাইনে গিয়েছি। তার আগে কিন্তু আমরা ডিজাইন দিয়ে শুরু করি নাই। তো আসেন এগুলো প্রত্যেকটা নিয়ে একটু আমরা বিস্তারিত ভাবে জানার চেষ্টা করব। প্রথমে হলো আমরা ডিসকভারে যাব। তো ডিসকভার বলতে আমরা কি বুঝি, কোনো কিছু আবিষ্কার করা। যেমন আমাদের রয়েছে ডিসকভারি চ্যানেল রয়েছে, আমরা সবাই জানি। সো এই যে ডিসকভার মানে কি, আবিষ্কার করা, কোনো কিছু খোঁজা, কোনো কিছু অনুসন্ধান করা। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, গেট নলেজ অ্যাবাউট ক্লায়েন্ট বিজনেস অল ডিটেলস, অর্থাৎ ক্লায়েন্টের বিজনেসের সম্পর্কে আমাকে ধারণা নিতে হবে। ফর এক্সাম্পল, আমরা যারা ডিজাইন করি আমরা তো আসলে বিজনেস সম্পর্কে জানি না। এখন কেউ, কারো একটা ফাস্ট ফুডের বিজনেস আছে, কারণ ফাস্ট ফুডের মধ্যে অনেক ক্রাইটেরিয়া বিজনেস আছে। সো ফাস্ট ফুডের মধ্যে কেউ একটা ক্যাটাগরি নিয়ে বিজনেস করতে পারে, এবং তার লোগো ডিজাইন প্রয়োজন। তাহলে তো আমি তো তার বিজনেসটা করি নাই, তাহলে আমাকে কি করতে হবে, তার বিজনেস সম্পর্কে আমাকে রিসার্চ করতে হবে, তার বিজনেস সম্পর্কে আমাকে জানতে হবে। তাহলে আমাকে তার বিজনেসের ডিটেলস জানতে হবে, বিজনেসের হিস্ট্রি জানতে হবে, তার ইতিহাস জানতে হবে, আর ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা থাকতে হবে, এই শিল্পটা সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, এর কম্পিটিটর কারা কারা সেটা সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, এবং টার্গেটেড অডিয়েন্স কারা, মানে কাদেরকে টার্গেট করা হচ্ছে সেটাও আমাদের জানতে হবে। এটা হলো আমাদের ফার্স্ট পার্ট। এখন দেখেন, এই ডিসকভারি পার্টে আমাদের এই যখন আমরা বায়ার ক্লায়েন্টের এই বিজনেস সম্পর্কে জানবো, তখন কিন্তু আমরা বিভিন্ন ভাবে এই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা ক্লায়েন্টের বিজনেসটা সম্পর্কে বা ক্লায়েন্টের তার যে চাহিদাটা, এগুলো সম্পর্কে জানার চেষ্টা করে থাকি। কেউ হয়তো একটা ফোন কলের মাধ্যমে জেনে নিলাম যে আপনি কি রকম চাচ্ছেন, আপনার চাহিদাটা কি রকম, আপনি আপনার পছন্দ কি রকম,
এটা হতে পারে। অথবা কেউ এসে আপনার সাথে সরাসরি জুম মিটিং এ করতে পারে, গুগল মিটের মাধ্যমে হতে পারে, মিটিং এর মাধ্যমে হতে পারে, কারোর সাথে এজ এ লোকাল ক্লায়েন্ট যদি হয়ে থাকে তাহলে তার সাথে সরাসরি সাক্ষাৎকারও হতে পারে। এবং অনেকে হতে পারে আপনাকে জাস্ট টেক্সট করবে, মেসেজ করে বলতে পারে যে আমার এরকম বিষয়গুলো লাগবে। বা আপনাকে ক্লায়েন্ট আপনাকে বললো তুমি ডিজাইন করো, কিন্তু বলার সাথে সাথে কি আপনি কাজ শুরু করবেন? না, আপনাকে অবশ্যই ক্লায়েন্টকে কিছু কোশ্চেন করতে হবে। তো এই কোশ্চেন গুলোকে আমরা বলে থাকি ব্র্যান্ড পার্সোনা, তারপর হচ্ছে বায়ার পার্সোনা, এগুলো আমাদেরকে করতে হবে। তার বায়ার সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করে তার কাছ থেকে জানতে হবে। ক্লায়েন্ট আমাকে জাস্ট প্রশ্ন করলো কিন্তু আমি ক্লায়েন্টকে প্রশ্ন করলাম না, এটা হবে না। বরং আমরা যখন ক্লায়েন্টকে প্রশ্ন করব তখন ক্লায়েন্ট ভাবে যে না, হি নোজ সামথিং, সে কিছু জানে, তার মধ্যে নলেজ আছে এই ব্যাপারে, যার কারণে সে আমাকে এই প্রশ্নগুলো করছে। তো আসেন আমরা একটু প্রশ্নগুলো একটু জানার চেষ্টা করি কি কি প্রশ্ন হতে পারে। এখানে আমি 4টা প্রশ্ন দিয়েছি, এর বাইরে আরো অসংখ্য প্রশ্ন হতে পারে। সেটা আমরা চিন্তা করবো যে আমার কি কি প্রশ্ন করা দরকার আমার কাজ করার জন্য, আমার কাজটা স্টার্ট করার জন্য আমাকে কি কি বিষয়ে ধারণা থাকা দরকার সেটা, এবং কি ধরনের প্রশ্ন করলে আমি কি ধরনের অ্যান্সার পাবো সেটা আমাকে জানতে হবে। তো ওকে, তাহলে আমরা যদি দেখি যে হোয়াট ডাজ ইউর বিজনেস ডু, তোমার বিজনেসটা আসলে কি করে, এগুলো উদাহরণস্বরূপ প্রশ্ন, এর বাইরে আরো প্রশ্ন হতে পারে। তারপরে হোয়াট উইল ইউর মিশন বি, তোমার মিশনটা কি। তারপরে হু ইজ ইউর টার্গেটেড কাস্টমার, তোমার টার্গেটেড কাস্টমার কারা। সেখানে কিন্তু প্রত্যেকটা বিজনেসের সেম কাস্টমার থাকে না। যেমন রিচ ম্যান একটা ব্র্যান্ড, বা দেখেন যে আপনার লুবন্যান, তারপরে দেখেন যে আপনার অ্যাপল, তারপরে দেখেন যে আপনার এই যে এক একটা ব্র্যান্ড, এই যে ব্র্যান্ডগুলো, অ্যান্ড্রয়েড একটা ব্র্যান্ড, এইগুলো কিন্তু সবার জন্য নেয়। সো অ্যাপল, যার জন্য যে মানুষটা অ্যাপল ব্যবহার করে, তার রুচি, তার চিন্তা ভাবনা, তার বিষয়গুলো একরকম হবে না, সবার সাথে মিলবে না। যে অ্যাপল ব্যবহার করে তাকে যদি আপনি অ্যান্ড্রয়েড দেন তাহলে কিন্তু তার কাছে কখনোই সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা ব্যবহার করে সেই ইউজার ফ্রেন্ডলি বোধ করবে না। সো এখানে টার্গেটেড কাস্টমারটাকেও আমাদেরকে জানতে হবে। দেন হলো হোয়াটস এ ব্র্যান্ড পার্সোনালিটি, তার ব্র্যান্ডের পার্সোনালিটি গুলো কি কি সেটা আমাদেরকে জানতে হবে। এবার আসেন 2 নম্বর হলো রিসার্চ। তাহলে আমরা 1 নম্বরে ক্লায়েন্টের টোটাল বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করলাম। এখন ক্লায়েন্টের কাছ থেকে সবকিছু জানার পরে আমাদেরকে রিসার্চ করতে হবে, লার্ন অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড কম্পিটিটরস। অর্থাৎ ক্লায়েন্টের যে বিজনেস, ক্লায়েন্ট যে এই বিষয়গুলো নিয়ে তার প্রোডাক্ট যে ধরনের বা সে যে ধরনের সার্ভিস গুলো দিবে সেগুলোর সম্পর্কে আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। জানার জন্য আমাদেরকে রিসার্চ করতে হবে, এবং আমাদের এখানে 2টা টার্গেট, ক্লায়েন্টের ফুল ইন্ডাস্ট্রিটা সম্পর্কে জানা এবং হলো কম্পিটিটর সম্পর্কে জানা। কারণ রিসার্চ যখন করব আমরা তার পুরো বিজনেসটা সম্পর্কে আমরা জানবো। দেন হলো কি আমাদের এর পাশাপাশি কম্পিটিটরস যারা আছে তাদের লোগোটা কেমন, তারা কিভাবে লোগো ডিজাইন করছে, তারা কিভাবে রিপ্রেজেন্ট করছে, তাদের প্যাটার্ন গুলো কি, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমরা এটা নিয়ে একটা ক্লাস করেছিলাম যে কিভাবে রিসার্চ করতে হয়, রিসার্চের এই যে প্রক্রিয়াগুলো, এইটা নিয়ে আমাদের একটা ক্লাস নেওয়া হয়েছে, আপনারা ক্লাসটা করেছেন। তো যারা এই ক্লাসটা বা এই ভিডিওটা যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন, উপরে আপনাদের এই বাটনে দেওয়া থাকবে, এখান থেকে দেখে নিবেন। ওকে, এবার আমরা চলে যাই হলো স্ট্রম, ব্রেন স্ট্রম। তো আসেন এই 2টা কাজ করার পরে আমাদের কাজ হলো কি, ব্রেন স্ট্রম করা। কারণ আমাদের আইডিয়া জেনারেট করতে হবে। এখন আমরা কি করলাম, ক্লায়েন্টের কাছ থেকে সব ধরনের রিকোয়ারমেন্ট নিলাম, দেন হলো আমরা রিসার্চ করলাম, অনেক বিষয় তথ্য নিয়ে আসলাম। বাট এখন আমাদের কাজটা কি, এখন আমাদের হলো আইডিয়া জেনারেট করতে হবে, ব্রেন স্ট্রম করতে হবে। সো ব্রেন স্ট্রম আমরা কিভাবে করতে পারি? সো আমাদের এই আইডিয়া নিয়ে সবচেয়ে বড় সমস্যা হয়, আইডিয়া জেনারেট নিয়ে আমরা কিভাবে একটা আইডিয়া জেনারেট করব, এটা নিয়ে অনেক সমস্যা হয় যে আসলে আইডিয়া মাথায় আসে না। তো আইডিয়া জেনারেট করার অনেক পদ্ধতি আছে। সো ব্রেন স্টর্মিং এর কিছু গাইডলাইন আছে। সো ব্রেন স্টর্ম আসলে করার ক্ষেত্রে আমরা কি বিষয়টাকে মাথায় রাখবো, তো আসলে ক্লায়েন্টের আসলে দুর্বলতাটা কিসে, উইক পয়েন্ট গুলো কোথায়, ঠিক আছে। আহ, অর্থাৎ তার কোন ধরনের লুক স্টাইল, কারণ ক্লায়েন্টের কাছে আমরা জেনেছি যে তার আসলে দুর্বলতা গুলো কোথায়, তার উইক পয়েন্ট গুলো কোথায়। যেমন হতে পারে সিকের লুক বা স্টাইল, অর্থাৎ তার হলো কোন ধরনের লুকসের প্রতি তার দুর্বলতা আছে, এটা আমার কাছে আমাকে জেনে নিতে হবে। তারপর তার স্টাইলটা কেমন, সে কোন ধরনের স্টাইলকে পছন্দ করে, এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আমাকে কি করতে হবে, আইডিয়া জেনারেট করতে হবে। সো আমরা ব্রেন স্ট্রম কি করতে পারি, সেট এ টাইম লিমিট ফর এ ব্রেন স্ট্রম। অর্থাৎ আমরা একটা টাইম লিমিট করে নিব যে আমি এই সময়টা কি করব, এই কাজটা করব। অল আইডিয়ার গুড, অল আইডিয়াস আর গুড আইডিয়াস, অর্থাৎ সব ধরনের আইডিয়া গুড আইডিয়া, আমাকে কোনো আইডিয়াটাকে কি করা যাবে না,
মনে করা যাবে না এটা খারাপ আইডিয়া, সব আইডিয়াগুলোই আমার হলো গুড আইডিয়া। ডু নট জাজ অ্যান আইডিয়া হোয়েন প্রেজেন্ট টু দ্য গ্রুপ। অর্থাৎ আমরা এটা গ্রুপ ওয়াইজও কাজগুলো করতে পারি। যখন কোনো একটা আইডিয়াকে আমরা কি প্রেজেন্ট করব, কোনো একটা গ্রুপের মধ্যে প্রেজেন্ট করব, আহ, তখন আমরা কি করব না, এটাকে জাস্ট হলো সেটার উপর আমরা জাজ করব না। ঠিক আছে। তারপরে ডু নট টক ডিউরিং দ্য সাইলেন্ট ব্রেনস্টর্ম সেশন। অর্থাৎ আমরা যখন ব্রেনস্টর্ম করব, যখন আমরা এটা নিয়ে একটা আইডিয়া জেনারেট করব, তখন আমরা অন্য কোথাও আমাদের মাইন্ড সেট আপটাকে নিয়ে যাব না। আমাদের মাইন্ড সেট আপটাকে অর্থাৎ মাইন্ডটাকে আমাদের লক করে ফেলবো ওই সময়। আমরা অনেক সময় করি কি, একটা কাজের মধ্যে বসতে গিয়ে দেখা যায় যে এখানে গেলাম ওখানে গেলাম, হয়তো বাজারে গেলাম, আমরা কোথাও কারোর সাথে কথা বলতেছি, বা একটা গান শুনতেছি, উম, বা ফেসবুকে স্ক্রোলিং করতে করতে এই চিন্তাটা এগুলো আমরা করতেছি। এটা করা যাবে না, আমাদের তখন পুরো ডেডিকেটেড হইতে হবে আমাদের ওই কাজটার সময়। অর্থাৎ যখন আইডিয়াগুলো আমরা জেনারেট করবো, ব্রেন স্টর্মিং করবো, তখন আমাদের পুরো ফোকাসটা থাকবে আমাদের সেই কাজের উপর। তাহলে আমাদের আউটপুটটা কিন্তু খুব সহজে আসবে। তারপর যে রেকর্ড অল ব্রেন স্টর্ম আইডিয়া, অর্থাৎ আমরা যেই আইডিয়াগুলো মাথায় আসছে সেগুলো আমাদেরকে নোট ডাউন করে রাখতে হবে, বা রেকর্ড করে রাখতে হবে। কেননা আমরা একটা চিন্তা, সকালে যখন একটা আইডিয়া চিন্তা করলাম, আমি ভাবলাম যে আমার মাথায় এই আইডিয়াটা আসছে, তো আমি কিন্তু সেটা দুপুরের দিকে আমার সেই আইডিয়াটা আমি ভুলে যেতে পারি। তখন কিন্তু আমার সেটা পুরোপুরি আমার মনে নাও থাকতে পারে। তো আমাদেরকে যখনই যে আইডিয়াটা আসবে তখন আমরা সেই আইডিয়াটাকে নোট ডাউন করে রাখবো বা স্কেচ করে রাখবো। ওকে। টেক টার্নস হোয়েন প্রেজেন্টিং দ্য আইডিয়া। অর্থাৎ যখন আমরা একটা আইডিয়াকে কি করব, প্রেজেন্ট করব, তখন আমরা কি করব, যে আমাদের নিজেদেরকে টার্ন করে রাখবো। এটা একটা বিষয় আমাদের, যে আমরা যখনই কোনো একটা আইডিয়াকে প্রেজেন্ট করব বা যখন একটা আইডিয়া নিয়ে চিন্তা করব, তখন নিজেদেরকে আহ, আমরা অবশ্যই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করব না। এটা একটা বিষয়। তারপর হলো অ্যাসাইন এ মনিটর টু কিপ দ্য ব্রেনস্টর্ম ফোকাস। আচ্ছা, তারপর হলো আমাদের কি করতে হবে, এটা আমরা একটা অ্যাসাইনমেন্ট করতে পারি, বা এটা কারো কাছে আমরা কি করতে পারি, যে মনিটর করিয়ে নিতে পারি, যে আমাদের এটাকে ব্রেনস্টর্মটাকে ফোকাস করার জন্য। তো যদিও এখানে সবগুলো এটা ব্রেনস্টর্মিং গাইডলাইন, সবগুলো আমাদের লোগো ডিজাইনের সাথে হয়তো কাজে আসবে না, কিন্তু আমাদের এখানে হচ্ছে একটা কিভাবে আমরা ব্রেন স্ট্রমিংটাকে করতে পারি, বা আমাদের ব্রেন স্ট্রম করার সময় আমাদের কি ধরনের গাইডলাইন গুলো ফলো করা উচিত সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো সবগুলো বিষয় সবগুলোর সাথে কানেক্টেড নাও হতে পারে, কিন্তু এটা হলো একটা গাইডলাইন। এটাকে আমরা মেনটেন করে আমাদের কাজগুলো করতে পারি। সো এখানে আরো অনেক কথা আসতে পারে, আরো অনেকভাবে আমরা বিষয়টাকে নিয়ে আলোচনা করতে পারি। সো ওকে, আমরা যখন আইডিয়া জেনারেট করে ফেললাম, আমাদের মোটামুটি চিন্তা ভাবনা চলে আসলো, আমরা কিভাবে আমাদের মাথার মধ্যে আইডিয়া নিয়ে আসার চেষ্টা করলাম, ব্রেন স্ট্রম করলাম। দেন হলো আমরা দেবো স্কেচ। আমরা স্কেচ করব লোগো ডিজাইনের ক্ষেত্রে, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেটাকে স্কিপ করে থাকি মোস্ট অফ দ্য টাইম, আমরা স্কেচ করি না। স্কেচ যখন করব, আমাদের নতুন নতুন অনেক বিষয় আমাদের সামনে আসবে, এবং আমরা খুব সহজে কি করতে পারবো, আমাদের আইডিয়া গুলোকে আরো মডিফাই করতে পারবো। আমার মাথায় যে আইডিয়াটা এসেছে সেটা হলো আমার ইনপুট হিসেবে আমার মাথায় এসেছে, সেটাকে যখন আমি আউটপুট দিতে যাব, তখন কিন্তু বাস্তব রূপ যখন দিতে যাব, তখন কিন্তু আসলে আমরা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে আউটপুটটা, বা আমার যে এই আইডিয়াটা, আসলে আইডিয়াটাকে আমি কতটুকু বাস্তবায়ন করতে পারবো। তো যেমন দেখে এখানে ইন্টেলের লোগোটা আমরা দেখতে পাচ্ছি, ইউটিউবেরটা দেখতে পাচ্ছি। So আমরা এভাবে স্কেচ করতে পারি। তো স্কেচ করার জন্য আমাদের খুব বেশি কিছু লাগবে তা কিন্তু না। স্কেচ করার জন্য জাস্ট আমরা একটা পেন্সিল রাখতে পারি আমাদের সাথে, এবং একটু ভালো ধরনের স্কেচ করার জন্য বা আমাদের মাপজোক ঠিক রাখার জন্য সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে আমরা একটা জ্যামিতি বক্স রাখতে পারি, টুল টুলস বক্স গুলো রাখতে পারি স্কেচিং করার জন্য। সেটা পেন্সিল হতে পারে, ইরেজার, শার্পনার, সেটা আমাদের রুল কম্পাস হতে পারে, কাঁটা কম্পাস হতে পারে, এগুলোকে রেখেও কিন্তু আমরা কাজ করতে পারি। সেক্ষেত্রে আরো ভালো হয় যে আমরা যখন স্কেচ করলাম, স্কেচ করার পর আমাদের কাছে যদি স্ক্যানার থেকে থাকে, সেটা স্ক্যান করে নিয়ে আমরা সরাসরি ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে সেটাকে আমরা রিড্র করব। দেন ওটাকে একটা ভালো আউটপুট দেওয়ার চেষ্টা করব। সো আমাদের স্ক্যানার হয়তো সবার কাছে থাকবে না, সেক্ষেত্রে আমরা ফোনের মধ্যে ছবি তুলে নেব। ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই যাতে ছবিটা সুন্দরভাবে তোলা হয়, ছবিটা যাতে আঁকা বাঁকা ভাবে আমরা না তুলি, তাহলে কিন্তু দেখা যাবে সেটাকে যখন আমরা ইলাস্ট্রেটরে নিয়ে যাব, খুব সহজে আমরা সেখান থেকে একটা আউটপুট নিয়ে আসতে পারবো। তো স্কেচিং করার জন্য অনেকে গ্রাফিক ট্যাবলেট ব্যবহার করে থাকে। তো আমাদের যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে আমরা গ্রাফিক ট্যাবলেট নিতে পারি। এই ট্যাবলেটের মধ্যে আমরা স্কেচের কাজ করতে পারি।
সো এটাও আমাদের জন্য ভালো হতে হবে, তবে আমাদের প্রাথমিকভাবে অবশ্যই আমরা স্কেচ করার চেষ্টা করব, এটা সবচেয়ে বেটার হয়। এবার আসেন, স্কেচ করার পরে আমরা চলে যাব ডিজাইনে। তো আপনি একটা ছবি দেখতে পাচ্ছেন যে এখানে স্কেচিং নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে বসেছে, দেন হলো এখানে কিন্তু সফটওয়্যারের মধ্যে ডিজাইন করা হচ্ছে। সো আমরা স্কেচ করার পরে কিন্তু দেন আমরা ডিজাইনের দিকে যাব। তার মানে দেখেন আমাদের চারটা পর্যায়কে আমরা অতিক্রম করে দেন আমরা ডিজাইনের মধ্যে ইন করলাম। কিন্তু আমরা করে থাকি কি, আমরা শুরুতেই ডিজাইন করে ফেলি। এটা করা যাবে না, আমাদের ডিজাইন করার আগে সময় যত বেশি নিবে তত বেশি আমাদের ডিজাইনটা সুন্দর হবে, তত বেশি ডিজাইন আমাদের ইউনিক হবে এবং এটার আউটপুটটা অনেক ভালো আসবে। দেন হলো প্রেজেন্ট। আমরা ডিজাইন করে ফেলি, করার পর আমরা কি করি, ডিজাইনটা যেভাবে আছে সেভাবে দেখা যায় যে আমরা অনেক সময় উপস্থাপন করে ফেলি, এটা আসলে ঠিক না। আমাদেরকে ডিজাইন করার পরে সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এই জন্য আমরা কি করতে পারি, যে 4-5 ধরনের মোকআপের মধ্যে এটাকে প্রেজেন্ট করতে পারি। যেমন এখানে আমরা একটা মোকআপ ইউজ করেছি, ব্র্যান্ড আইডেন্টিটি মোকআপ, যেখানে আমরা দেখতে পাচ্ছি লেটার হেড রয়েছে, বিজনেস কার্ড রয়েছে, নোটপ্যাড রয়েছে। সো এই যে দেখেন, একটা দুইটা তিনটা চারটা প্রায় 5 ধরনের আমরা এখানে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছি, যেখানে আমরা আমাদের লোগোটাকে রিপ্লেস করে ক্লায়েন্টের কাছে আমরা উপস্থাপন করেছি। সো এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, এবং ক্লায়েন্টের কাছে উপস্থাপন করার আগে আমার নিজের কাছে এটাকে উপস্থাপন করতে হবে আসলে এটা দেখতে এটার আউটপুটটা কেমন হচ্ছে, এটার রিয়েলিস্টিক ভাবে আসলে কেমন দেখাবে, মানে বাস্তব লাইফে এই বিষয়গুলোতে যখন যাবে, কারণ লোগোগুলোতে এই জায়গাগুলোতে ইউজ হবে, এখানে ইউজ হলে আসলে কেমন আসবে আউটপুটটা, সেটা আমাকে চিন্তা করতে হবে। সো আমরা এরকম 4-5 ধরনের মোকআপের মধ্যে সুন্দর করে আমরা রিপ্রেজেন্ট করে সেটা ক্লায়েন্টের কাছে উপস্থাপন করতে পারি। সো এটা অনেক বেটার হবে, আমাদের নিজেদের কাছেও এটা জাজ করা সহজ হবে যে লোগোটা কেমন হলো, এবং ক্লায়েন্টের কাছে দিলেও সেও বুঝবে যে আসলে আমার এটা পরবর্তীতে আউটপুটটা কেমন হবে। ফর এক্সাম্পল, আমরা 2 থেকে 3টা কনসেপ্ট করতে পারি, কনসেপ্ট করে এইভাবে যদি দেই, তাহলে কিন্তু ক্লায়েন্টের বুঝতে সুবিধা হবে যে কোন কনসেপ্টটা আমার কাছে ভালো লাগতেছে বা কোনটা আমার গ্রহণ করা উচিত। দেন হলো আমাদের ডেলিভার। সবার শেষ আমরা কি করব, আমাদের এই কাজগুলো করার পরে যখন আমাদের চূড়ান্ত হয়ে গেল, তখন আমরা কি করব, ফাইল আমরা আমাদের ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করবো। সো ফাইল হ্যান্ড ওভার করার ক্ষেত্রে কিছু নিয়ম বা প্রসেস আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ আরেকদিন একটা ক্লাসের মধ্যে জানবো। আজকে এটা নিয়ে আমরা আলোচনা করতেছি না। সো ফাইল হ্যান্ডওভার আমরা বিভিন্ন জায়গায় করে থাকি, ফর এক্সাম্পল আমরা মার্কেট প্লেসে কাজ করে থাকি, আবার আউট অফ মার্কেট প্লেসে করে থাকি। সো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদেরকে ডেলিভারি করতে হয়। কিন্তু আমাদের ডেলিভারি আমরা যেই যেই মাধ্যমেই করি না কেন, কিন্তু সেটা আমাদের কিন্তু যে ডেলিভারি করার আগে ফাইলটাকে যে রেডি করার প্রসেসটা কিন্তু একই রকম। এক একরকম ভাবে আমরা সেটাকে ফাইলটাকে রেডি করি, কারণ আমরা যখন ডিজাইন করি, ডিজাইন করার পর সেই ফাইলটাকে সেভ করি, দেন আমাদের আরো কিছু ফরম্যাটে ফাইলটাকে রেডি করে ক্লায়েন্টের কাছে দিতে হয়, যাতে ক্লায়েন্ট তার ফাইলটা নিয়ে কাজ করতে কোনো ধরনের অসুবিধা না পড়ে। ফর এক্সাম্পল, আমরা এআই ফরম্যাটটা তো দিয়ে থাকি, এআই এর ওল্ড ভার্সন ফরম্যাটও আমাদেরকে দিতে হবে, ইপিএস ফরম্যাটেও দিতে হবে, তাকে পিডিএফ ফরম্যাটে দিতে হবে, অবশ্যই তাকে পিএনজি এবং জেপিজি ফরম্যাটেও দিতে হবে, এবং এই সবগুলো ফরম্যাট তাকে জিপ করে দিতে হবে আমাদেরকে। এবং এর সাথে আমাদেরকে তাকে একটা হেল্প টেক্সট দিতে হবে। ফর এক্সাম্পল, সে কোনো কারণে আমাকে আজ থেকে 2 বছর পরে তার এই লোগোটা প্রয়োজন হচ্ছে, সে ফাইল ওপেন করেছে, কোনো কারণে আমার সাথে তার কমিউনিকেশন ব্রেক হয়ে গিয়েছে, বা এটা তো স্বাভাবিক যে একটা ক্লায়েন্টের সাথে প্রতিদিন আমার কথা হবে না, সো 1-2 বছর পর তার মনে হলো যে আমার এটার লোগোটা একটু কাজ করানো দরকার, বা তার কাছে মনে হলো লোগোটা রিডিজাইন করা দরকার, তাহলে সে আমার সাথে কমিউনিকেশনটা কিভাবে করবে? সেখানে যদি আমি হেল্প ফাইলের মধ্যে কিছু টেক্সট দিয়ে দেই, যেমন আমার সাথে সে কমিউনিকেশন কিভাবে করবে, আমাকে কিভাবে রিচ আউট করবে ভবিষ্যতে, আমি যদি তথ্যগুলো দিয়ে দিই, তাহলে কিন্তু ক্লায়েন্ট সেখান থেকে গিয়ে আমাকে আবার রিচ আউট করতে পারবে। সো আরো অনেক রিজন থাকে এগুলো পিছনে। সো এটা নিয়ে আমরা আরেকদিন একটা ক্লাস করব, কিভাবে ফাইল আমরা রেডি করব ডেলিভারির জন্য। সো আজকের মতো ক্লাস মোটামুটি আমাদের এটুকুই। আশা করছি আপনারা যারা ক্লাসটা দেখেছেন আপনাদের জন্য এটা হেল্পফুল হবে, যারা লোগো ডিজাইন করবেন ভবিষ্যতে এবং এখন করছেন। এই প্রসেসগুলো যদি আপনারা মেনটেন করে লোগো ডিজাইন করেন, তাহলে আপনাদের লোগো ইনশাল্লাহ কোয়ালিটি সম্পন্ন হবে। এবং মনে রাখবেন যে আমরা যারা মনে করি যে আধা ঘন্টা একটা ডিজাইন করবো, যত কম সময়ে মানে যত কম সময়ে যত বেশি ডিজাইন করা যায়, আমরা ভাবি যে সেই বুঝি বড় ডিজাইনার। না, আপনি যত বেশি সময় নেবেন ডিজাইনটা তত ভালো হবে। এবং পৃথিবীতে যত ভালো ভালো ডিজাইনাররা আছে, যারা সেরকম টপ রেটেড ডিজাইনার বা ক্রিয়েটিভ ডিরেক্টররা, তাদের কথা হলো ডিজাইন করতে সময় নিতে হবে বেশি। অর্থাৎ আপনাকে সময় অবশ্যই বেশি দিতে হবে, আপনি যত বেশি সময় দিবেন একটা ক্রিয়েটিভ করার পিছনে, আপনার আউটপুট সেটা অনেক ভালো হবে। এবং ভালো ডিজাইনাররা সময় নিয়ে কাজ করে। তো আমরা অবশ্যই সময় নিয়ে কাজ করব, এবং ক্লায়েন্টের কাছ থেকেও আমরা
অবশ্যই এটাকে তাকে বোঝাবো যে আসলে একটা ডিজাইন করতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিনে নয়, আমরা এটা অবশ্যই সময় নেব। লোগো ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করব কমপক্ষে 3 দিন সময় নেওয়ার। পারতপক্ষে এটা যদি 7 দিন সময় নেওয়া যায় তাহলে এটা আমার কাছে মনে হয় যে আরো বেটার হবে। তাহলে আমরা এটার পিছনে একটা ভালো সময় দিয়ে একটা সুন্দর লোগো ডিজাইন করতে করাতে পারবো। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি যে আপনাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে এবং এটা আপনাদের উপকারে দিবে। তো সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসের সেশন আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।